আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস এই মুহূর্তে রেকর্ডের পর রেকর্ড করছেন। একটা আফসোস তো অনেকেরই হয় যে লঙ্কান ব্যাটাররা লঙ্গার ভার্সন ক্রিকেটে এত ভালো ব্যাটিং করেন, শুধুমাত্র কামিন্দু মেন্ডিস তো না, তারা ট্রেডিশনালি খুব ভালো ব্যাটিং করেন। বাংলাদেশের ব্যাটাররা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে স্ট্রাগল কেন করেন, এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে, আমি যদি কামিন্দু মেন্ডিসের ডোমেস্টিক রেকর্ডটা আপনাদেরকে একটু দেখাই, কতগুলো ডোমেস্টিক ক্রিকেটে ম্যাচ তিনি খেলেছেন, তার গড়টা কত একটু খেয়াল করে দেখেন। তার ব্যাটিং গড়টা কিন্তু 60-এরও ওপরে। শ্রীলঙ্কার ফার্স্ট ক্লাস ক্রিকেট অত্যন্ত সিরিয়াসলি খেলা হয়। এই স্ট্রাকচারটা 1930s সময় তৈরি করা, এবং এখন বর্তমানে তাদের দুইটা টায়ারে প্রথম শ্রেণীর ক্রিকেট লিগ খেলা হয়, এবং সেই জায়গাটায় একটা প্লেয়ারকে প্রথম শ্রেণীর ক্রিকেটে একটা দুইটা সিজন খেললেই তাকে ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া হয় না। এই কামিন্দু মেন্ডিস 2017-18 মৌসুমে প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, এরপর টেস্ট ম্যাচ ক্রিকেটে এসে সুযোগ পেয়েছেন 2022 সালে। এখন একজন প্লেয়ার ভালো কখন খেলবেন? যখন তার টেকনিকটা পরিস্ফুটিত হবে। কামিন্দু মেন্ডিসের টেকনিকটা পরিস্ফুটিত হওয়ার পিছনে বড় কারণটা হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটে গেম টাইম তিনি পেয়েছেন। খেয়াল করে দেখেন তার টপ স্কোরটা কত ডোমেস্টিক ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে 200। তার মানে তিনি জানেন হাউ টু মেক 200। এখন আমি যদি একটু কম্পেয়ার করে ধরেন আমাদের মাহমুদুল হাসান জয়ের সঙ্গে, আমি জাস্ট এক্সাম্পল বশত আপনাকে কম্পেয়ার করে দেখাচ্ছি। মাহমুদুল হাসান জয় তিনি কেন টেস্ট টিমে সুযোগ পেয়েছেন, তার পেছনে কারণটা হচ্ছে আন্ডার-19 ক্রিকেট খেলে এসেছেন। কয়টা ডোমেস্টিক ক্রিকেটে ম্যাচ তিনি খেলেছেন, কয়টা সেঞ্চুরি করেছেন, একটু যদি কম্পেয়ার করে আপনারা দেখেন, এবং তার সর্বোচ্চ স্কোরটা কত। এখন যে ব্যাটারটা 150 কীভাবে করতে হয় সেটা জানেনই না, তার কাছ থেকে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে 150 আশা করাটাও বোকামি। ধরেন শাহাদাত দীপুর এক্সাম্পলটা আমরা দেই। শাহাদাত দীপু সিস্টেমের প্লেয়ার, বাংলাদেশের এজ লেভেল ক্রিকেটার প্লেয়ার। দ্যাটস ওয়াই মিনিমাম নাম্বার অফ ম্যাচেস খেলে তিনি ডোমেস্টিক ক্রিকেটে, দেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ডেবিউ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পর্দায় কয়টা ম্যাচ খেলেছেন। সেই জায়গাটায় কামিন্দু মেন্ডিসের ব্যাপারটা দেখেন, তার ডোমেস্টিক ক্রিকেটে অ্যাভারেজটা 60+, 200 করেছেন, কয়টা সেঞ্চুরি করেছেন, কি পরিমাণ ম্যাচ খেলেছেন। সো এগুলো কিন্তু অনেক ব্যাপার রয়েছে যে আপনি একটা প্লেয়ার এমনি এমনি তার টেকনিকটা শার্প হয় না। কামিন্দু মেন্ডিসের পার্টিকুলারলি একটা শট নিয়ে এই বিশ্লেষণটা করতেছে, এবং সেই শটটা হচ্ছে তার রিভার্স সুইপটা। তার রিভার্স সুইপটা আসলে খুবই আকর্ষণীয়। টেস্ট ম্যাচ ক্রিকেটেও নিয়মিত রিভার্স সুইপ তিনি খেলেন, পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। আমি শ্রীলঙ্কান ডোমেস্টিক টি-20 লিগে কামিন্দু মেন্ডিসের রিভার্স সুইপের কয়েকটা ভিডিও দেখেছি, এবং সেই জায়গা থেকে আপনাদের জন্য প্লে করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর সাবলীলভাবে তিনি রিভার্স সুইপ করে থাকেন। একটা বিষয় কমন, সেটা হচ্ছে রিভার্স সুইপ খেলার জন্য সঠিক বল সিলেকশনের জায়গাটা। খেয়াল করে দেখবেন যে কোন বলগুলোকে তিনি আসলে রিভার্স সুইপ করেন। যে বলগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে করিডোর থাকে অফ স্ট্যাম্পের বাইরে কিংবা অফ স্ট্যাম্প লাইনটা। সো শর্ট সিলেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা যদি স্লো মোশনে দেখি, রিভার্স সুইপ যে করবেন তিনি, এটা কিন্তু প্রি ডিটারমাইন্ড না যে আগে থেকে তিনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন তিনি রিভার্স সুইপ করবেন। তিনি রিভার্স সুইপ করার জন্য অ্যাটেম্পটা তখনই নেন, শুরুতে আমরা দেখাচ্ছি বোলারের হাতে যখন বল, বোলার যখন ডেলিভারি স্ট্রাইডে, তখন দেখেন সব ক্ষেত্রেই একই রকমভাবে তিনি ব্যাটের পজিশনটা রেখেছেন, অর্থাৎ তিনি তখনও ডিসিশন নেন নাই তিনি রিভার্স সুইপ করবেন। ঠিক যেই মুহূর্তে বলটা ইন দ্য এয়ার, বোলার বলটা হাত থেকে ছুঁড়েছেন, ওই সময়টাতে তার রিভার্স সুইপের ডিসিশনটা বলের ডিরেকশনটা দেখে যে অফ স্ট্যাম্প লাইন বা অফ স্ট্যাম্পের বাইরে। সো স্টেপ নাম্বার 2 হচ্ছে এই জায়গাটা, সেটা হচ্ছে যে আপনি ডিসিশনটা নেবেন কখন, যখন বলের লাইনটাকে আপনি জাজ করে ফেলেছেন। 3 নম্বর যে বিষয়টা, অলওয়েজ প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখেন, তার সামনের পায়ের অবস্থানটা। সামনের পায়ের অবস্থানটা কিন্তু টুয়ার্ডস কাভার বা মিড অফ এক্সট্রা কাভার, ওই অঞ্চলটা। সো এই জায়গাটায় কামিন্দু মেন্ডিস সবসময় খুব সচেতন থাকেন যে সামনের পায়ের অবস্থানটা, এই অবস্থানটা একটা কমন পজিশনে রাখা এক্সট্রা কাভার ওই জোনটার মধ্যে, সেটা এলোমেলো বা বাঁকাতার অবস্থানে সবসময় তিনি একরকম অবস্থানে রাখার চেষ্টা করেন। এবং এর ফলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে বলকে ঠিকঠাক মতো তিনি দেখতে পারেন, তার কমফোর্ট জোন অনুযায়ী তিনি বলকে ঠিকঠাক মতো দেখতে পারেন। হেড পজিশনটা টুয়ার্ডস দ্য বল আরেকটা বিষয়, পায়ের পজিশনটা আমরা দেখালাম, এবং সেই সঙ্গে হেড পজিশনটা টুয়ার্ডস দ্য বল। এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু একদিনে তৈরি হয় না। এই বিষয়গুলো প্রত্যেকটা শটের জন্য আলাদা আলাদা প্র্যাকটিস, আলাদা আলাদা ড্রিলের ব্যাপার। আপনারা যারা রিভার্স সুইপ খেলা নিয়ে স্ট্রাগল করেন, রিভার্স সুইপ খেলা ঠিকঠাক মতো খেলতে পারেন না, এগুলো কিন্তু ড্রিল না করলে হবে না। 2টা ড্রিল আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে 2টা ড্রিলে আপনি বারবার করতে করতে থাকলে একটা সময় আপনার বডির মাসেল মেমোরি অটো আপনাকে রিভার্স সুইপ করার জন্য প্রলুব্ধ করবে। রাসেল আমাকে হেল্প করার জন্য প্রস্তুত আছে। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমি যদি একটু দেখাই, রিভার্স সুইপ 2 ধরনের রিভার্স সুইপ হতে পারে। এক ধরনের রিভার্স সুইপের জায়গাটা তো আমরা যেটা বলছিলাম যে এই আমার সামনের পাটাকে নিয়ে আমি দেন রিভার্স সুইপ করছি। অনেক ব্যাটারদেরকে আপনি আবার দেখবেন এই পেছনের পাটাকে দিয়েও রিভার্স সুইপ করেন। এখন যার জন্য যেটা কমফোর্টেবল,
যার জন্য যেটা কমফোর্টেবল সে সেই কাজটাই করবে। রাসেল তোমার জন্য কমফোর্টেবল কোনটা? সামনের পার্টে। সো আমরা দুইটা ড্রিল রাসেলকে নিয়ে করব। এই দুইটা ড্রিল করলে আশা করছি বারবার যখন আপনি করবেন আপনি অটো রিভার্স সুইপ মাস্টার হয়ে যাবেন। প্রথম ড্রিলটার জন্য পজিশনটা নিয়ে নাও রাসেল। সো প্রথম ড্রিলের জন্য রাসেল অলরেডি তার পজিশনটায় চলে গেছে। আমরা পায়ের অবস্থানটা দেখছি, ও যে পজিশনটাতে অর্থাৎ টোটাকে যেদিকে পয়েন্ট করে রাখতে ও পছন্দ করে, যে ঠিক আছে কাভার বা এক্সট্রা কাভারের ওই অঞ্চলটাতে, সেই অনুযায়ী পজিশনে চলে গেছে। এই জায়গা থেকে ডেফিনেটলি ওর জন্য সঠিক বল বাছাই গুরুত্বপূর্ণ, তবে তার আগে এই সুইফটনেসটা আনাটা, ব্যাট সুইং আনাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই অনুযায়ী এই রেডি পজিশন থেকে আমরা রিভার্স সুইপের প্র্যাকটিসটা করবো এবং খুব সুইফট ওয়েতে যাই। গুড। এখানে আপনার ভুল হবে, শুদ্ধ হবে, কখনো কখনো হবে না, কখনো কখনো হতেও হবে না, কিন্তু এই কাজটা আপনাকে চালু রাখতে হবে। গুড গুড গুড। সো এই জায়গাটা আপনি আপনার কমফোর্ট জোন অনুযায়ী, আমি এই জায়গাটাকে কোনো বেসিকের মধ্যে আওতাভুক্ত রাখতে চাই না যে ইয়েস এক্ষেত্রে আপনার বেসিকটা এইরকম হতে হবে, সেরকম হতে হবে। আপনার কমফোর্ট জোন যেটা, আপনি আপনার কমফোর্ট জোন অনুযায়ী করবেন কাজটা। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আপনি অলওয়েজ আপনার আই পজিশনটা বলের দিকে, আপনি সবসময় বলটাকে দেখছেন। গুড 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 গুড। সো এবারে ড্রিল নাম্বার 2টা আমরা দেখব। ড্রিল নাম্বার 2টাতে রাসেল তার স্বাভাবিক পজিশনেই থাকবে, বল আসবে সেই অনুযায়ী রাসেল নিচে নামবে এবং বডি পজিশনটা নিয়ে তার পরবর্তীতে সময় সে শটটাকে খেলবে। সো এই জায়গাটা যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাসেল তার নর্মাল পজিশনে থাকবে, নর্মাল ব্যাটিং স্টান্সে থাকবে, রেডি পজিশনে যাবে যখন বল আসবে সে সময়। গুড। এই অ্যাঙ্গেল থেকে যারা দেখছেন একটা বিষয় খেয়াল রাখবেন যে রাসেল হেড পজিশনটা কোথায় থাকে, বলের দিকে চোখের অবস্থানটা কেমন থাকে, এবং সেই সঙ্গে পায়ের অবস্থানটা কোন দিকে খুব ভালো মতো লক্ষ্য করবেন। গুড। সো এই দুইটা ড্রিল আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন, এবং এটা তো দুইটা স্টেপে আমি আপনাদেরকে দেখালাম, দেন 3 নম্বর স্টেপ যেটা যাবেন, অরিজিনালি আপনাকে বোলিং করা হবে এবং সেই অনুযায়ী আপনি এই শুধুমাত্র রিভার্স সুইপের জন্য প্র্যাকটিসটা করবেন। সো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এবং তার আগে আমার কাছে মনে হয় যে নেটে গিয়ে শুধুমাত্র বোলিং ব্যাটিং করার চাইতে এই শটগুলোর আলাদা আলাদা ড্রিলিংটা খুব গুরুত্বপূর্ণ। রাসেল থ্যাংক ইউ ভেরি মাচ। এই জিনিসগুলো যেটা হয় যে সবাই অ্যাকুরেসি নিয়ে চিন্তা করেন যে অ্যাকুরেট কতটুকু হচ্ছে না হচ্ছে, আমার কাছে গুরুত্বপূর্ণ ইনিশিয়াল স্টেজে আপনি আসলে আপনার মাসেল মেমোরিটাকে কতটুকু তৈরি করতে পারছেন, এবং আপনার কমফোর্ট জোন অনুযায়ী, আপনার কমফোর্ট জোনটা আপনার বডি খুঁজে নেবে, আপনার কমফোর্ট জোন অনুযায়ী আপনি কীভাবে সেই শটগুলোকে খেলতে পারছেন, চর্চাটা, অভ্যেসটা খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।